কথাগুলো বলতে বলতে হৃদের কাছে এগিয়ে আসে, হাত ধরে টেনে তুলতে তুলতে বলে, যা গিয়ে ঘুমা। আগামীকাল তোর জন্য জামাই খুঁজে নিয়ে আসবো। দুজন মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি। অন্যের জন্য পাগলামি করি? তোমার জন্য পাগল হয়েছি আর তোমার জন্যই পাগলামি করি। তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না, তোর মতো পাগল না আমি। টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রিতা বাইরে থেকে বলে, কালকে না এনে দিলে দেখে নিও কি করি আমি। যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয়। দিয়ে ঘুমাবি নাকি বাইরে বাইরে নিয়ে রেখে আসবো শিয়াল কুকুরের সঙ্গে? রিতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এখানে তোমার মতো বাঘকে ভয় পাই না, সেখানে সামান্য শিয়াল কুকুরকে কে ভয় পায়? একা একা বক বক করতে করতে নিজের রুমে চলে আসে। সেই বিকেল থেকে অধীরাগৃহে বসেছিল আর এখন এসে বলছে আনুনি। ভুলে গেছে? শুধু শুধু সাদের ঘুমে 12টা বাজালো। বন্ধুদের সঙ্গে থাকলে দিন দুনিয়া আর খেয়ালই থাকে না নাকি? খাওয়া শেষ করে বেডরুমের দিকে এগিয়ে যায় শ্রাবণ। শোয়ার ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে একটা থালা বাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। থালা বাসন ধুয়ে রেখে শ্রাবণের জন্য কফি বানিয়ে নিয়ে রুমে ফিরে আসে। শ্রাবণ আবার তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। কফির মগ এগিয়ে ধরে, বলে, তোমার কফি। শ্রাবণ শোয়ার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়, পুনরায় আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলে, রাখ টেবিলের উপর। শোয়া সেন্টার টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের উপর কফির মগ রেগে বিছানায় বসে। খাওয়ার পর এখন ঘুম ঘুম ভাব হচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ঘুমিয়ে যাবে। শ্রাবণ পুরোপুরি তৈরি হয়ে এসে কফির মগ হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দিতে দিতে ফোন পকেটে ভরে নেয়। শোয়ার মুখের দিকে তাকিয়ে দেখে শোয়া হাই তুলতে বসে বসে। ঘুমের কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। শ্রাবণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নত করে নেয় সোহা। কফি খাওয়া শেষ করে মুখটা টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণ বেরিয়ে যেতেই শোয়া লম্বা হয়ে শুয়ে পড়ে। এখন ঘুমাবে শান্তি মতো। শ্রাবণীর ভয় এতক্ষণ বসেছিল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল 4টা বেজে গেছে। হাসান শপিং মলে যাবে। বন্ধুদের জানাতেই সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। শ্রাবণের ইচ্ছে না থাকলেও হাসানের জন্য রাজি হয়েছে। 6 বন্ধু বাইক নিয়ে সোজা শপিং মলে চলে আসে। বাইক পার্কিং করে রেখে ভেতরের দিকে পা বাড়ায় সবাই। সাকিব হাসানের দিকে তাকিয়ে বলে, কি কি কিনবি? নূপুর। নূপুর কার জন্য? কার জন্য আবার? ওই বাচালের জন্য। কদিন ধরে মাথা খাচ্ছে নূপুরের জন্য। মামাকে ছবি দিয়েছিল একটা নিতে, মামা নিয়েছে আরেকটা, সেটা ওর পছন্দ হয়নি। কদিন ধরে আমার সঙ্গে ঘ্যান ঘ্যান করছে নিয়ে দেওয়ার জন্য। গতকাল গিয়েছিলাম, আজকে না নিয়ে গেলে কানের পোকা তো মারবেই, সঙ্গে টাকও বানিয়ে দিতে পারে। আপুরটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলেই শান্তি। রাব্বি বলে, বিদায় করার কী দরকার, নিজের ঘাড়ে তুলে নিলেই তো পারিস। রাবির কথা শুনে বাকি 5জন রাবির মুখের দিকে তাকিয়ে আছে। হাসান নাক মুখ কুঁচকে বলে, ওই বাসালকে কেন আমি নিজের ঘাড়ে চাপাতে যাব? সুন্দর আর কিউট আছে কিন্তু। তাহলে নিজের ঘাড়ে নিয়ে নে। ভাই, আমার গার্লফ্রেন্ড আছে। না থাকলে নিশ্চয়ই নিতাম। গার্লফ্রেন্ড আছে? বউ তো নেই। সাকিবের কথা শুনে রাবি বলে, তোর তো গার্লফ্রেন্ড বা বউ বউ কোনোটাই নেই, তুই নিয়ে নে। হাসান বলে, কোন পেলে বয়ের হাতে বাচালকে দিচ্ছিস না? শ্রাবণ আর সাকিব বাদে বাকি 3জনই হেসে ওঠে হাসানের কথা শুনে। সবাই এসে দাঁড়ায় একটা কসমেটিক্সের শপে। হাসান পকেট থেকে ফোন বের করে নুপুরের ছবি দেখে জিজ্ঞেস করে, ডিজাইন আছে কি না? ছেলেটি নুপুরের সামনে দাঁড়িয়ে হাসানের দেওয়া ছবিটার মতো সেম ডিজাইনে নুপুর খুঁজতে শুরু করে। শ্রাবণ শপের ভেতরে সব কিছুর দিকে নজর বোলাচ্ছে। মেয়েদের সাজ সাজার সামগ্রী দিয়ে সাজানো পুরো শপ। লাইটের আলো ঝিকিমিকি করছে স্টোরের অর্নামেন্টসগুলো। শ্রাবণের নজর আটকায় কিছু চুড়ির দিকে। বেশ কিছু দূর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চুড়িগুলোর দিকে। শপের ছেলে বয় হাসানের দেওয়া নুপুরের ছবির মতো সেম ডিজাইনের নুপুর খুঁজে বের করে নিয়ে আসে। হাসান নুপুর জোড়া দেখে নিয়ে পকেট থেকে প্যাকেট করে দিতে পেমেন্ট করে দেয়। নুপুর জোড়া হাসানের কাছে দিতে শ্রাবণ চুড়ির দিকে আঙুল তাক করে বলে, ওই চুড়িগুলো নিয়ে আসুন তো। শ্রাবণের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ছেলেটা শ্রাবণের দেখানো চুড়িগুলো নিয়ে আসে। শ্রাবণ আরও কিছু দূর চুড়ির দিকে তাকিয়ে থেকে 2 মুঠো হাতের চুড়ি তুলে নেয়। ছেলেটাকে দেখিয়ে বলে, এগুলোর দাম কত? 400। শ্রাবণ চুড়ি দুটো প্যাকেটে ভরে নেয়। ছেলেটি বলে, স্যার প্যাকেট করে দেই। প্রয়োজন নেই। পেমেন্ট করে দিয়ে হাসানের দিকে তাকিয়ে বলে, তোর হয়েছে নাকি আরও কিছু নিবি? হয়েছে, চল।
হাসান হাঁটতে হাঁটতে শ্রাবণীর মুখের দিকে তাকায় একবার। শ্রাবণীর মুখে মাস্ক রয়েছে, চোখ দুটো গম্ভীর দেখাচ্ছে। বাইরে এসে বাইকে উঠে বসে শ্রাবণ। বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা যা, আমি এখন আর কোথাও যাব না। সন্ধ্যার পর। না। শ্রাবণ বেডরুমে এসে দেখে শোয়া রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। পকেট থেকে চুড়ি জোড়া বের করে ড্রেসিং টেবিলের উপর রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে শোয়ার নাম ধরে ডাকে। গলা ছেড়ে রান্নাঘর থেকে ছুটে আসে শোয়া। শ্রাবণ ফ্ল্যাটে ফিরে এসে বুঝতেই পারেনি। হ্যাঁ বলো, কোথায় ছিলি? রান্নাঘরে। শ্রাবণ কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। শোয়ার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপর থাকা চুড়ির উপর। এগিয়ে এসে চুড়ি দুটো হাতে তুলে নেয়। অনেক সুন্দর চুড়ি দুটো। কার এই চুড়ি জোড়া? ওর জন্য এনেছে নাকি অন্য কারো? শ্রাবণের রাগের মুখে পড়ার ভয়ে চুড়ি দুটো আগের জায়গায় রেখে সরে দাঁড়ায়। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে দেখে ড্রেসিং টেবিলের উপর থাকা চুড়ি দুটোর দিকে তাকায়। শোয়ার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, চুড়ি দুটো এখনও এখানে কেন? কি করব? চুড়ি দিয়ে মানুষ কি করে? চুড়ি আমার জন্য এনেছো? না, আমার আরও 15-20টা বউ আছে, তাদের জন্য এনেছি। এগিয়ে এসে ড্রেসিং টেবিলের উপর থেকে চুড়ি দুটো হাতে তুলে নেয়। শ্রাবণীর দিকে একবার তাকিয়ে দুটো দুটো দুই হাতে পড়ে। চুড়ি হাতে আরও সুন্দর লাগছে তার হাত দুটো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের হাত দুটো দেখতে থাকে সোহা। শ্রাবণ সোহার হাত দুটোর দিকে তাকিয়ে আছে। যতটা ভেবেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে সোহার হাত দুটো। সোহা ঘুরে তাকাতে শ্রাবণীর দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোহা হাত দুটোর দিকে আবার তাকিয়ে হেসে ওঠে। মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেছে। শ্রাবণ যে কোনোদিন নিজ থেকে ওর জন্য কিছু নিয়ে আসবে, এটা ওর কল্পনাও ভাবেনি। সোহা! শ্রাবণের ডাক শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণ সোফায় বসে আছে। তার দিকে তাকিয়ে বলে, কফি নিয়ে আয়। নিয়ে আনছি। কত দূর এগিয়ে আবার পেছন ফিরে বলে, শরবত খাবে? শ্রাবণ বলে না কিছু। বানিয়েছিলাম, যদি খাও তাহলে নিয়ে আসি। নিয়ে আয়। সোহা রান্না করে এসে জগ থেকে গিলাসের শরবত ঢেলে শ্রাবণের জন্য নিয়ে আসে। শ্রাবণ এক চুমুকে পুরো গ্লাস খালি করে। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সোহা খালি গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিলেই শ্রাবণ বলে, কফি লাগবে না এখন। আচ্ছা। সোহা রান্নাঘরে এসে নিজেও এক গ্লাসে শরবত ঢেলে খায়। শরবত বানিয়েছিল খাওয়ার আগে শ্রাবণ ডাক দিয়েছিল। 8টার পর ডিনার করতে আসে দুজন। সোহা আগে শ্রাবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রাবণের দৃষ্টি সোহার হাতের দিকে স্থির। জুয়েলারি পরলে মেয়েদের এত সুন্দর লাগে। নাক ফুল খুলে ফেলেছিল বলে কেমন দেখাচ্ছিল। আজকে চুড়ি জোড়া হাতে দেওয়ায় হাত দুটো সুন্দর লাগছে। মুখ তুলে শোয়ার দিকে তাকায়। দৃষ্টি বিনিময় হয় দুজনের। শোয়া দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। শ্রাবণের চোখ মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না ও। খেতে বস। শোয়া চেয়ার টেনে বসে চুপচাপ খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার শ্রাবণকে জিজ্ঞেস করে ওর কিছু লাগবে কি না। রাত 11টা। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। শ্রাবণ ফোনে কথা বলছে। কথা বলতে বলতেই রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। সোহার দিকে ফিরে শুয়ে ওকে কাছে টেনে আনতে আনতে বলে, বাইরে আসবো না এখন? আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। এখন বউ আছে, বউ রেখে কি এখন আমাদের গলা ধরে বসে থাকবে নাকি এই রাতের বেলা? সোহা স্পষ্ট শুনতে পায় কথাগুলো। কে বলে এগুলো? তা সোহার অজানা। শ্রাবণ একটা গালি দিয়ে কল কেটে দিয়েছে। ফোন রেখে দুই হাতে জড়িয়ে ধরে সোহাকে। আগে ধরতো বালি জড়িয়ে, আর এখন ধরে সোহাকে। সোহাকে জড়িয়ে ধরে ঘুমানোর পর থেকে শ্রাবণের সঙ্গে একটা ঘটনা ঘটে না। আর এখন আগের মতো ঘুমের ঘোরে চিৎকার করে ওঠে না। ভার্সিটি থেকে ফিরে সোহাকে ফ্ল্যাটে রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসে শ্রাবণ। 6 বন্ধু বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। প্রত্যেকের বাইকের স্পিড 100-র উপর। শোর শব্দে ছুটে চলছে পিচ ঢালার পথ ধরে। রাস্তা ফাঁকা পেয়ে শ্রাবণ বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়। পেছন থেকে হাসান চিৎকার করে বলছে স্পিড কমানোর জন্য, কিন্তু ওর চিৎকার হয়তো শ্রাবণের কানে পৌঁছায়নি। সামনের রাস্তা ব্লক করে দুটো লরি ছুটে চলেছে প্রতিযোগিতা করে। শ্রাবণ বাইকের স্পিড কমায়, কিন্তু পেছন থেকে ছুটে আসা আরেকটা বাইক ওর বাইককে ধাক্কা মারে। ব্যালেন্স রাখতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে শ্রাবণ। পিচ ঢালা রাস্তায় ছিটকে পড়ে সোজা লরির নিচে ঢুকে যায়। পেছন থেকে অ্যাক্সিডেন্টটা হওয়ার দৃশ্যটুকু দেখছে। শ্রাবণ শুধু ওর বন্ধু নয়, ওর ভাইয়ের মতো। তাড়াহুড়া করে বাইক কোনো রকমে থামিয়ে শ্রাবণের নাম ধরে চিৎকার করে ডেকে দৌড়ে এগিয়ে আসে। হসপিটালের বেডে শুয়ে আছে শ্রাবণ। হাতে সেলাইন চলছে। উদাম গায়ে ক্ষত চিহ্নগুলো জ্বলজ্বল করছে। হেলমেট
থাকায় মুখে বা মাথায় আঘাত পায়নি। ডান পায়ের পিঠ হাত পা ছিলে গেছে অনেকখানি করে। লরির নিচে ঢুকে গেল, জানে বেঁচে গেছে এবার। সেরকম বড় কোনো ক্ষতি হয়নি। চাকার নিচে পড়লে খবর ছিল আজ। ভয়ে তো হাসানের শরীর কাঁপছিল। লরির নিচে মাঝখানে পড়েছিল, তাই এখনো আস্ত আছে। পেছনের বাইকের ছেলে হাত ভেঙে গেছে একটা। দুজনেই বাইকের ক্ষতি হয়েছে। রাত 10টা বেজে গেছে। শ্রাবণের ছিলেন শেষ হতে আরও 5-7 মিনিট লাগবে। পরপর দুবার রিং বেজে কল কেটে যায়। ফোনে আবার রিং বেজে উঠতেই চোখ মেলে তাকায় শ্রাবণ। হাসানের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? হাসান ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে বলে, ডাইনির 2 নম্বর বাচ্চা। হাসানের কথা শুনে বাকি 4জন হু হু করে হেসে ওঠে। হাসান ওদের ধমক দিয়ে বলে, চুপ কর, এটা হসপিটাল। 4জন চুপ হয়ে যায়। শ্রাবণ হাত বাড়িয়ে ফোন হাতে নেওয়ার জন্য। হাসান ফোন দেয় শ্রাবণের হাতে। কল রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে শোয়ার কান্না মিশ্রিত গলার স্বর। কোথায় তুমি? এখনো আসো না কেন? কি হয়েছে? ভয় করছে আমার, তুমি দ্রুত আসো। ফ্ল্যাটে যেন কি আছে। আগের চেয়েও বেশি কান্না করে দিয়েছে সোহা। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, আসছি, একটু তাড়াতাড়ি আসো। শ্রাবণ কল কেটে দেয়। সেলানির দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়। কেউ বুঝিয়ে ওঠার আগেই ওয়ান টাইম ব্যান্ডেজটা তুলে সুই খুলে ফেলে হাত থেকে। হাসান তাড়াহুড়া করে বলে, আরে কি করছিস? সেলাইন শেষ হয়নি এখনো। শ্রাবণ উঠে বসতে বলে, শার্ট কই আমার? ওটা আর পরার মতো অবস্থায় নেই। দে তুই। পরা যাবে না ভাই, ক্ষতস্থানে নোংরা লাগবে। এখন কি খালি গায়ে ফ্ল্যাটে ফিরবি? দে তুই, যা হবে দেখা যাবে। হাসান নিজের গায়ের শার্ট খুলে দেয়। ওর শার্টের ভেতরে শর্ট স্লিভ টি শার্ট আছে। এটা পর। শ্রাবণ কথা না বাড়িয়ে শার্ট নিয়ে পরে। হাসান নিজেই সুজোড়া পরিয়ে দেয়। ওর ওয়ালেট পকেটে ভরে কেবিন থেকে বের হয়। হাঁটতে গিয়ে বেশ বেগ পেতে হয়। হসপিটালে বিল পরিশোধ করে ঔষধ, মলম আর অয়েন্টমেন্ট কিনে নেয়। শ্রাবণের বাইক ও ফ্ল্যাটের পার্কিংয়ের আগেই রেখে আসা হয়েছে। ওটা ঠিক না করে চালানো যাবে না। 4জনের কাছ থেকে বিদায় নিয়ে উবারে উড়ে বসে 2জন। হাসান শ্রাবণের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরে যাবে। বহুতল ভবনের সামনে এসে দাঁড়ায় উবার। ভাড়া পরিশোধ করে 2জন ভেতরের দিকে আগায়। হাসান বলে, এখন তুই একা না, নিজের সঙ্গে একজনকে জড়িয়েছিস। নিজের কথা না ভাবলেও তার কথা ভাবিস। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ভাববো? তোর কিছু হলে মেয়েটার কি হবে? শ্রাবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। হাসান আবার বলে, আজকে যেভাবে লড়িয়ে নিচে পড়েছিলি, যদি কিছু হয়ে যেত? হয়নি তো। হয়নি, হতে কতক্ষণ? এত স্পিডে কেন চালাতে হবে? একটু আস্তে চালালে কি গন্তব্যে পৌঁছানো যাবে না? বাহ, স্পিডে বোধহয় আমি একাই চালাই, আর তুই পিঁপড়ার গতিতে চালাস, তাই না? দোষ আমার ছিল না, সেটা তুই জানিসই। হাসান চুপ করে থাকে। এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় 2জন। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ। হাসানকে ভেতরে আসতে বললে আসে না। ওষুধের প্যাকেট শ্রাবণের হাতে দিয়ে বলে, ভেতরে যাব না, ভালো থাকিস, আগামীকাল দেখা হচ্ছে। সাবধানে যাস। হাসান উল্টো ঘুরে লিফটের দিকে এগিয়ে যায়। শ্রাবণ দরজা লাগিয়ে রুমের দিকে এগিয়ে আসে। রুমে এসে দেখে রোজকার মতো শোয়া ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে। শ্রাবণের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায় সোহা। শ্রাবণকে দেখে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় দ্রুত। শ্রাবণের গা ঘেঁষে দাঁড়িয়ে কান্নার ভয় জানানো গলায় বলে, আজকে তো রাত পর্যন্ত বাইরে ছিলে কেন? আমি কত ভয় পাচ্ছিলাম। কি হয়েছে? ডাইনিং টেবিলের ওখানে যেন কি আছে? কি আছে? কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নেড়ে বলে, জানি না আমি। শ্রাবণ হাতে থাকা ওষুধের প্যাকেট বিছানার উপর রেখে বলে, আয় দেখি কি আছে। কোন বাঘ ভাল্লুক তোকে খেতে এসেছে? না, আমি যাব না ওখানে। কথা না বাড়িয়ে চুপচাপ আয়। শোয়ার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয় শ্রাবণ। শোয়া ভয়ে একদম শ্রাবণের গা ঘেঁষে হাঁটতে থাকে, সামনের দিকে দৃষ্টি রেখে। হেঁচকি তুলে কাঁদছে এখনো। শ্রাবণ শোয়ার দিকে তাকায় একবার। একটা মানুষ এত ভয় কিভাবে পায়? ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দাঁড়ায় 2জন। শ্রাবণ আশেপাশে নজর বুলিয়ে বলে, কোথায় কি? এখানে তো কিছুই নেই। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দাঁড়ায় 2জন। শ্রাবণ আশেপাশে নজর বুলিয়ে বলে, কোথায় কি? এখানে তো কিছুই নেই। ছিল, আমি কাঁচ ভাঙার আওয়াজ শুনেছিলাম। শ্রাবণ ফুলের দৃষ্টি বোলায়। টেবিলের পাশে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে। শোয়ার নজরেও পড়ে ভাঙা গ্লাসটা। দেখছো, গ্লাস ভেঙে পড়ে আছে। কিছু ছিল এখানে। বিড়াল টিড়াল হতে পারে। বিড়াল আসবে কিভাবে? জানালা দরজা তো সব লাগানো ছিল।
শ্রাবণ চিন্তায় পড়ে। আসলেই তো বিড়াল আসার মতো কোনো রাস্তা নেই। গ্লাসটা ভাঙলো কিভাবে? ক্যামেরা দিকে তাকিয়ে বলে, রুমে চল। শ্রাবণের সঙ্গে সঙ্গে রুমে চলে আসে সোহা। শ্রাবণ ল্যাপটপ ওপেন করে। সোহার নজর পড়ে শ্রাবণের ডান হাতের দিকে। এতক্ষণ তো সে আর খেয়ালই করেনি। ব্যান্ডেজ করা হাতটা উঁচু করে ধরে আতঙ্কিত হয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? শ্রাবণ নিজের হাতের দিকে তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিভাবে? লরি নিচে ঢুকে গিয়েছিলাম বাইক থেকে পড়ে। সোহার বুক কেঁপে ওঠে শ্রাবণের কথা শুনে। লরি নিচে ঢুকে গিয়েছিলাম মানে কি? শ্রাবণ আবার বলে, আজকে একটু যেন বিধবা হোসনি। আমি আজকে মরে গেলে আমার কাছ থেকে তো আজকে মুক্তি পেয়ে যেতি। তোর শ্বশুর আর মা খালারাও বেঁচে যেত। এবারে দোয়া কাজে লাগেনি। নেক্সট টাইম দোয়া করলে ভালোভাবে করবি। শ্রাবণের কথা শুনে শোয়ার চোখ জোড়া টইটম্বুর হয়ে গেল। গ্লাস ভাঙার আওয়াজ কখন পেয়েছিলে? শোয়ার চোখের পানি মুছিয়ে ধরা গলায় বলে, তোমাকে কল করে কিছুক্ষণ আগেই। শ্রাবণ ক্যামেরা ভিডিও রেকর্ড রেকর্ড বের করে বলে, এই দেখ, ওটা ইঁদুর ছিল। সোয়া ল্যাপটপের স্ক্রিনে তাকায়। বড় একটা ইঁদুরের ধাক্কা গ্লাসটা পড়ে গেছে। যেহেতু গ্লাস কর্নারে ছিল, তাই একটু ধাক্কা লাগাতেই পড়ে গেছে। শ্রাবণ ল্যাপটপ বন্ধ করে দেয়। ডান হাতে ব্যান্ডেজ থাকলেও বাম হাত ঠিক আছে। গায়ের শার্ট খুলতেই শোয়ার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। মুহূর্তেই চোখ জোড়া আবারও পানিতে টইটুম্বুর হয়ে যায়। শ্রাবণের ফর্সা পিঠের ডান পাশের চামড়া সিলে বিবর্ষ দেখাচ্ছে। শিউরে ওঠে শোয়ার পুরো শরীর। ডুকরে কেঁদে ওঠে পিঠের দিকে তাকিয়ে থেকে। শ্রাবণ ঘুরে দাঁড়ায়। শোয়ার মুখের দিকে তাকায়। শোয়া মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায় না। মৃদুর দুগাল বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ঝাপসা চোখে ঝাপসা দেখছে শ্রাবণের চেহারা। শ্রাবণ বিরক্তি সুরে বলে, আবার কি হয়েছে, কাঁদছিস কেন? শোয়া কাঁদতে কাঁদতে বলে, তোমার পিঠ কেমন হয়ে গেছে? তোর কি? তোর তো আর কিছু হয়নি। অনেক ব্যথা করেছে? না, যা টাওয়াল ভিজিয়ে নিয়ে আয়। শোয়া কিছুক্ষণ শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল ভিজিয়ে নিয়ে আসার জন্য। শ্রাবণের হাতের শার্টটা রেখে কাপড় থেকে টু কোয়ার্টার প্যান্ট বের করে শুকনো একটা টাওয়ালও বের করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের পিঠের দিকে তাকায়। দেখে মনে হচ্ছে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কেমন লাল লাল সাদা সাদা হয়ে আছে, বিচ্ছিরি দেখাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে বিছানার সামনে দাঁড়ায়। হাতের টাওয়াল আর টু কোয়ার্টার প্যান্ট বিছানার উপর রেখে পরনের প্যান্টের বেড খুলে ফেলে। প্যান্ট খুলতে গেলে পরে ঝামেলায় নিচে হতে পারছেই না। পিঠে ব্যথা পাচ্ছে। ডান পায়ে ছুলে যাওয়া জায়গাটাও ব্যথা লাগছে। শোয়া টাওয়াল ভিজিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। টাওয়াল টুলের উপর রেখে এখানে আয়। টাওয়াল রেখে শ্রাবণের কাছে এগিয়ে আসে সোহা। শ্রাবণ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্যান্ট খুলে দে। সোহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। এ তো বড় একটা ছেলের প্যান্ট খুলে দেবে ও? কথা কানে যাচ্ছে না? কানের নিচে দিতে হবে নাকি একটা? আমি প্যান্ট খুলে দিব। হ্যাঁ, আমি একা খুলতে পারছি না। ডান পা ছুলে গেছে, এটা সাবধান খুলবি। কথাগুলো বলে বিছানায় বসে একা একা কিছুই খুলে ফেলছিল। বাকিটা শোয়া খুলে দেয় সাবধানে। ডান পায়ের হাঁটুর নিচ থেকে বাজে অবস্থা। শোয়া দু চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে আবার। এ তো ব্যথা পেয়ে ওই ছেলে এত স্বাভাবিক আছে কিভাবে? আর ওর আঘাত দেখে তো শোয়ারই ভীষণ কষ্ট হচ্ছে। প্যান্টটা পরিয়ে দে। শোয়ার মুখ তুলে তাকায়। শ্রাবণ প্যান্টটা শোয়ার দিকে বাড়িয়ে দেয়। শোয়ার চোখের পানি মুছে প্যান্ট হাঁটুর উপর তুলে দেয়। বাকিটা শ্রাবণ নিজেই পরে নেয়। কোমরে শুকনো টাওয়াল খুলে এগিয়ে দিয়ে ভেজা টাওয়ালটা হাতে তুলে নেয়। ভেজা টাওয়াল দিয়ে মুখ, গলা, বুক আর পেট মুছে টাওয়ালে শোয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, পিঠ মুছে দে। যেখানে যেখানে রক্ত শুকিয়ে গেছে ওগুলো তুলে দিবি। শোয়া সাবধানে ধীরে ধীরে পিঠ মুছে দেয়। শ্রাবণ বা পায়ে এগিয়ে দিয়ে মোছার জন্য। টাওয়াল মুছে মেলে দিয়ে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আবার। শোয়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে ব্যথায়। শ্রাবণের চোখ মুখ দেখে মনে হচ্ছে ব্যথাই পায়নি, শোয়া নিজেই পেয়েছে। চোখ জোড়া থেকে এখনো টুপটাপ পানি গড়িয়েই পড়ছে। খাবে না? হ্যাঁ। এখানে নিয়ে আসবো? না। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন শোয়াও বেরিয়ে আসে। শ্রাবণের জন্য খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রাবণ বাঁ হাতে চামচ তুলে নেয়। ডান হাত দিয়ে খাওয়ার উপায় নেই। পুরো হাত ব্যান্ডেজ করা।
চামচের সাহায্যে কোনো রকম খায় অল্প, খেতে ইচ্ছে করছে না। শরীর গরম হয়ে উঠছে, জ্বর আসবে বোধ হয়। বসা থেকে উঠে রুমের দিকে আগায়। সোয়া ভয়ে ভয়ে বলে, একটু দাঁড়াও। কলিজের মধ্যে এত কিসের ভয়? এখানে বাঘ ভালুক নেই যে তোকে ধরে খাবে। ভূত তো আছে, তোর মতো ডাইনির সামনে কোনো ভূতের খাওয়া আছে? সোয়া বলে না কিছু, ওকে কোনো আক্কেল থেকে ডাইনির মতো লাগে। খাওয়া শেষ করে দ্রুত সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলে রেখে শ্রাবণের সঙ্গে রুমে প্রবেশ করে। শ্রাবণ শুয়ে পড়ে বাম কাত হয়ে। কদিন বাম কাত আর উপর হয়ে ঘুমাতে হবে। ছাপড়ি কোথাকার। দেখছিস সামনে লরি, স্পিড কমাবে না? স্পিড তো কমানি, উল্টো আরেকজনের পেছনে মেরে দিয়েছে। ওকে তো আহত করেছে, সঙ্গে ওর সাদের বাইকের 12টা বাজিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে গিয়ে বাকি 3 হাত পা ভেঙে দিয়ে আসতে। শোয়া শ্রাবণী থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। এদিকে আয়। শোয়া এগিয়ে আসে। আরও আয়, আমার কাছে আয়। শোয়া একদম শ্রাবণের কাছে চলে আসে। এদিকে ফের। শ্রাবণের দিকে ঘুরে শোয়। শ্রাবণ শোয়ার গায়ের উপর ডান হাতটা পা তুলে দেয়। শোয়া শ্রাবণের বুকে মুখ গুজিয়ে ওর সঙ্গে মিশে গেছে। শ্রাবণ বলে, ব্যথা দিলে খবর আছে তোর। শোয়া বুক থেকে মুখ তুলে তাকায়। ডিম লাইটের নিরালো স্পষ্ট শ্রাবণের চেহারা মিনমিন করে বলে, ঘুমের মধ্যে ব্যথা লেগে যেতে পারে। আমি তো ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করি। আমাকে ছাড়ো, আমি দূরে ঘুমাই। তুই এখানে ঘুমাবি আমার কাছে। রাতে ব্যথা দিলে সকালে তোর মাথায় ব্যান্ডেজ থাকবে। নিজেই জোর করে নিজের কাছে রাখছি, আবার থ্রেটও দিচ্ছে ব্যথা দেবে বলে। অদ্ভুত মানুষ। একটা মানুষ এত অদ্ভুত কিভাবে হয়? পুনরায় শ্রাবণের উন্মুক্ত বুকে মুখ গুজে দেয় সোহা। শ্রাবণের পরনে শুধু 2 কোয়ার্টার প্যান্ট, টি শার্ট পরেনি পিঠের ক্ষতের জন্য। ভোরে শ্রাবণের ডাকে শোয়ার ঘুম ভেঙে শুয়ে থেকে চোখ মেলে তাকানোর চেষ্টা করে বলে, বলো। ওঠ, লাইট অন কর। শোয়া শ্রাবণের হাত পা সাবধানে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ঘুমের চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো হতো। বিছানা ছেড়ে নেমে লাইট অন করে। শরৎ শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ বলে, ওষুধের প্যাকেটটা নিয়ে আয়। শোয়া প্যাকেটটা নিয়ে আসে। শ্রাবণ খুলে ভেতরে থেকে একটা অয়েলমেন্ট বের করে শোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, ছিলে যাওয়া জায়গাগুলোতে দিয়ে দে। শোয়া শ্রাবণের পাশে উঠে বসে বিছানায়। শ্রাবণ উপর হয়ে শোয়। ক্ষত স্থানে শুকিয়ে টান লাগছে এখন। নাড়াচাড়া করলেই বোধহয় চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে। ব্যথাও করছে ভীষণ। রাতে ওষুধের প্রভাব সেরকম কিছু অনুভব না হলেও এখন নড়তে ইচ্ছে করছে না। ব্যথায় টনটন করছে পুরো শরীর। মনে মনে বাইকার ছেলেটাকে গালি দেয় কতক্ষণ। পিঠ হাত পায়ে সব স্থানে ক্ষত। অয়েলমেন্ট লাগিয়ে দেয় সোহা। অয়েলমেন্ট লাগানোর পর এখন টান লাগছে কম। শোয়া থেকে উঠে বসে। নিচে দাঁড়াতেই পায়ের ব্যথা ভালোভাবে অনুভব করছে। ধীরে পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাস্তা করতে শ্রাবণকে সাহায্য করছে সোয়া। সাহায্য করছে বলতেই সোয়া নিজেই হাতে খাইয়ে দিয়েছে ওকে। বাম হাতে খেতে পারছে না শ্রাবণ। চামচ দিয়ে তো আর পরোটা ছিঁড়তে পারবে না। নাস্তা সেরে ওষুধ খেয়ে বিছানায় উঠে বসে। জানালা দেখে মুখ করে বলে, সোয়া শ্রাবণের ইউজ করা ড্রেসগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নেয়। রুমে ফিরে এসে দেখে শ্রাবণ উদাস হয়ে তাকিয়ে আছে বাইকের দিকে। পিঠের ক্ষত দগদগে হয়ে আছে। যতবার ক্ষতগুলোর দিকে নজর পড়ে ততবার শোয়ার শরীর শিউরে ওঠে। কত বাজেভাবে না আঘাত পেয়েছে। তাকিয়ে থাকতে থাকতে শোয়ার মনে হয় শ্রাবণ কাঁদছে নিঃশব্দে। চোখের পানি মুছলো, এমনটাই তো দেখলো। আগাবে না করেও আগায় শোয়া। এসে দাঁড়ায় শ্রাবণের পাশে। ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি হয়েছে তোমার? শ্রাবণ প্রশ্ন করা পছন্দ করে না। ওটা সোহা জানে। ওকে কোনো প্রশ্ন করার আগে কয়েকবার ভাবতে হয় সোহার। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, বিরক্ত না করে যায় এখান থেকে। কি হয়েছে তোমার? যেতে বলেছি। কাঁদছো কেন তুমি? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকায় শোয়ার দিকে। শোয়া ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। শোয়ার দিকে এগিয়ে বলে, আজকের দিনে তোর মা আমার বোনকে খুন করেছিল। শ্রাবণের গলা সরার চেহারা দেখে ভয়ে শোয়ার গলা শুকিয়ে যায়। কেমন অগ্রসী হয়ে উঠেছে। চোখ মুখ কেমন হিংসে হয়ে উঠেছে। কেন আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে গেল? ওকে ওর মতো থাকতে দিলেই তো হতো। শ্রাবণ কী করবে ওর সঙ্গে? শোয়া ভয়ে কম্পিত স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে। আর কোনো প্রশ্ন করব না, বিরক্ত করব না তোমাকে।
শ্রাবণ শোয়ার সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে অল্প একটু দূরত্ব। বাম হাতে শোয়ার চোয়াল চেপে ধরে বলে, আগে মনে ছিল না? বারবার নিষেধ করার পরও একই কাজ কেন করিস? আর করবো না। যা আমার সামনে থেকে, নয়তো জানে মেরে ফেলবো। ছেড়ে দিতে শোয়া দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। স্থির হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। হাতে মারতে দেবে না। যেখানে ভয় দেখায়, ভয় দেখিয়ে সে মেরে ফেলবে। নিজের চোয়ালে হাত বোলায়। এত শক্ত হাত, যেখানে ধরে মাংস পচিয়ে দেয়। হাত তো নয় যেন হামার। শ্রাবণ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সোনালি রোদ এসে ছুঁয়ে দেয় উদাম গা। রোদের চকচক করছে ফর্সা শরীর। গরমের মধ্যে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। রোদেলা আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ঘোলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে সব ঘোলা দেখছে। রুমে ফিরে এসে গলা ছেড়ে শোয়াকে ডাকে। ইমোশনাল হয়ে গিয়েছিল বজাত মেয়েটা। এখন মেজাজ খিটখিটে করে দিয়েছে। শোয়া রান্নাঘরে ছিল মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে। শ্রাবণের ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রুমে এসে দেখে শ্রাবণ রুমের মাঝখানে শটান দাঁড়িয়ে আছে। বলো। বসে থাক এখানে। শোয়া তাকিয়ে থাকে শ্রাবণের মুখের দিকে। বুঝতে পারছিস না আমার কথা? তুমি তো চলে যেতে বলছিলে, এখন থাকতে বলেছি, থাক চুপচাপ। শোয়া চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি আবার? কি বলে আর কি নিল, বোধহয় বুঝতে পারে না। অদ্ভুত মানব। শোয়া শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। উদাম ঘা, 2 কোয়ার্টার প্যান্ট, কাটা ছেঁড়া শরীর, এলোমেলো চুল, চোখে মুখে রাগ স্পষ্ট। কেমন অদ্ভুত দেখাচ্ছে শ্রাবণকে। শ্রাবণ শোয়ার দিকে তাকাতেই শোয়া মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শ্রাবণ এগিয়ে এসে বিছানায় বসে শোয়ার পাশে। শোয়া কিছুটা সরে যায় শ্রাবণের কাছ থেকে। শ্রাবণের চোয়াল শক্ত করে তাকায় শোয়ার দিকে। দাঁতের দাঁত পিষে বলে, গু লেগে আছে আমার গায়ে। শোয়া দ্রুত দুদিকে মাথা নাড়ায়। কথা বলতে মুখ ব্যথা করে? রামধমক খেয়ে কেঁপে ওঠে শোয়া। মুখ ফুটে বলে, না, গু লেগে থাকবে কেন? তাহলে আমি বসার পরে তুই দূরে সরলি কেন? শোয়া শুকনো ঢোক গিলে বলে, ভুল করে তোমার আঘাতে ছোঁয়া লাগলে ব্যথা পাবে, সেই জন্য। আমাকে তোর ফিটার খাওয়া 6 বছরের বাচ্চা মনে হয়? তুই মিথ্যে বলবি আর আমি ধরতে পারবো না? কুত্তার বাচ্চা, মিথ্যে বলছিস কেন? শ্রাবণের ধমক খেয়ে ভয় পেয়ে আবার একটু পিছিয়ে যায় শোয়া। শ্রাবণ এমনভাবে তাকিয়েছে যে মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে শোয়াকে। শোয়ার ডর ভয় বুকের ভিতর জমা করে রেখে শ্রাবণের দিকে এগিয়ে আসে। তখন শ্রাবণকে বসতে দেখে ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল। এখন তো তার থেকেও বেশি ভয় দেখাচ্ছে। তবুও ওর গা ঘেঁষে বসতে হচ্ছে। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ঘাড় ব্যথা করছে, মাসাজ করে দে। শোয়া পা তুলে উপরে বসে শ্রাবণের পেছনে। সাবধানে আলতো হাতে মাসাজ করতে শুরু করে শোয়া। ডান কাঁধেও ছিল দগদগে হয়ে আছে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেলে গতিতে শান্তিতে থাকতে পারবি। দ্রুত গলা থেকে হাঁস সরিয়ে নেয় শোয়া। ও তো ভেবেছিল গলাটা ম্যাসেজ করতে হলে সেই জন্য তো গলা টিপে দিচ্ছিল। মাঝখানে 2 দিন পেরিয়ে গেছে। শ্রাবণ আজকে গেছে হসপিটালে ডাক্তার দেখানো, আর হাতে ব্যান্ডেজ খুলবে। শ্রাবণের সঙ্গে হাসানো গেছে হসপিটালে। চৌধুরী বাড়ি কেউ এখনও জানেই না শ্রাবণ অ্যাক্সিডেন্ট করেছিল। শ্যামার চৌধুরীর সঙ্গে রোজ কথা হয় ফোনে, তবে গত রাতে কয়েকদিন ধরে দেখা করেনি শ্রাবণ। শ্যামার চৌধুরী তো ফ্ল্যাটে আসেন না। শ্রাবণকে দেখে ইচ্ছে হলে কল করতেন। শ্রাবণ নিজেই চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা করে আসতো। কিন্তু বিয়ের পর থেকে শ্রাবণ চৌধুরীর বাড়িতে আর যায় না। এমনিতেও রোজ ভিডিও কলে তো কথা হয়ই দাদার সঙ্গে। ডাক্তার দেখে ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় শ্রাবণের। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। রুমে এসে দেখে শোয়া ওদের দুজনের কাপড় চোপড় ভাঁজ করে কাবাডে খুলে তুলে রাখছে। বিছানার বসে শার্টের বোতাম খুলতে শুরু করে শ্রাবণ। শোয়া কাপড় চাপড় সব ভাঁজ করে রেখে এগিয়ে আসে শ্রাবণের কাছে। শ্রাবণের ডান হাতের দিকে তাকিয়ে ওর গায়ে কাটা দিয়ে ওঠে। শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে হাতের এক পাশ থেকে চামড়া আর মাংস উঠে গেছে। আবার চোখ মেলে তাকিয়ে পুনরায় শিউরে ওঠে। ওর হাত এমন হলেও তো কাঁদতে কাঁদতেই মরে যাবে। ডাক্তার কি বলেছে? শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকায়। রসহীন গলায় বলেছে তুই খুব শিগগিরই বিধবা হয়ে যাবি, তারপর নতুন জামাই পাবি। শ্রাবণের কথা শুনে মুখ কালো করে ওর সামনে থেকে সরে যায় শোয়া। মনে মনে বেশ কয়েকটা বকা দেয় শ্রাবণকে।
বজ্জা ছেলে, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। ঠান্ডা পানি নিয়ে আয়। 2 মিনিটের মধ্যে লেবুর শরবত নিয়ে আসে সোয়া। শ্রাবণ পুরো 2 গ্লাস শরবত পান করে বসা থেকে উঠে কাবাডে এলোমেলো করে 2 কোয়ার্টার প্যান্ট বের করে একটা। সোয়া তাকিয়ে তাকিয়ে দেখে ওর কাজ বারবার। একটা মানুষ কতটা খচ্চর হলে এভাবে ইচ্ছে করে কাপড় এলোমেলো করে শোয়ার জানা নেই। হসপিটালে যাওয়ার আগে একবার এলোমেলো করে রেখে গেছিল, এখন আবার এসে করলো। প্যান্ট চেঞ্জ করে ফ্লোরে ছড়িয়ে রাখে। সব বেল্ট এক জায়গায়, প্যান্ট আরেক জায়গায়, আর টাওয়াল আরেক জায়গায়। শোয়া সব তুলে জায়গা মতো রেখে দেয়। শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, খাবো না, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খাইয়ে আসছি, আরও খেতে হবে? খাবার বাড়ছি, আসো। সোয়া বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবণ শেষ বাজাতে বাজাতে ওর পেছন পেছন রুম থেকে বের হয়। সোয়া খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রাবণ খেতে খেতে নাক মুখ কুঁচকে বলে, এই বালছার রাতে খেতে পারবো না আমি। রাতে অন্য কিছু রান্না করবি। আমি রান্না করব? না ম্যাডাম, আমি রান্না করে আপনাকে খাওয়াবো। সোয়া মুখ কাচুমুচু করে বলে, ওরে কুত্তার ছাও, এটা মলন, কথা বলছিস না কেন? এটা মলন? শেষের ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। শ্রাবণের চাহনি দিকে ভয় পেয়ে লাফিয়ে নেমে যায় বিছানা ছেড়ে। শ্রাবণ কটমট করে বলে, এটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোর মলম মনে হলো? সোহা শুকনো ঢোক গিলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুলে বলল, আমি খেয়াল করিনি। কেন খেয়াল করিসনি? মন কোথায় থাকে? কুত্তার বাচ্চা, কোন ব্যাটার কথা ভাবছিলি মনে মনে? শ্রাবণকে আরও রেগে যেতে দেখে বলে, কাউকে ভাবিনি, মলম আর টুথপেস্ট একসঙ্গে ছিল তাই বুঝতে পারিনি। ওই ডাইনির বাচ্চা, পড়াশোনা করেছিস কেন? নাকি স্কুল কলেজ ছেলেদের দেখতে আর নিজেকে দেখাতে গেছিস শুধু? চোখ কোথায় ছিল? পড়তে না হয় পারিস না, কিন্তু চোখে তো একটা অনুমান আছে নাকি? আর সেটাও নেই। সাইজ দেখলে তো বোঝা যায় একটা মলমের সাইজ কত বড় হয়। তুই নিজের জামাইকে চিনিস না, সামান্য একটা মলম চিনিস, তাহলে জিনিসটা কি? ভুল হয়ে গেছে, আর হবে না। এরপর আমার জ্বর হলে তুই তো জ্বর ওষুধ না খেয়ে বিষ খেয়ে দিবি। সোয়া চুপ করে থাকে। মলম আর টুথপেস্ট গুলিয়ে ফেলেছে তাই বলে ওষুধ আর বিষের পার্থক্য বুঝবে না নাকি? আর বিষ আসবে কোথা থেকে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা না দেখে টিস্যু নিয়ে আয়। পেস্ট তোর পিঠ থেকে জ্বলছে তো? সোয়া দ্রুত টিস্যু পেপার হাতে নিয়ে শ্রাবণের পাশে বসে ভয়ে ভয়ে। ওর ওপর এখন আর থাবা না বসালেই নয়। ওহ, ভয় পেতে হাত সরিয়ে এনে সোহা ঘাড় কাত করে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? শ্রাবণ খেকে দিয়ে বলে, দেখছিস না কি হয়েছে? পেস্ট লেগে গেছে পিঠে, ব্যথা পাচ্ছি। টাওয়াল ভিজে নিয়ে এসে সেটা দিয়ে তোল। সোয়া বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রাবণ নিজেও শোয়া থেকে উঠে বসে টুথপেস্ট এগিয়ে দিয়ে বলে, এটা ওয়াশরুমে রেখে আয়, নয়তো দেখা যাবে আবার এটাই লাগিয়ে দিয়েছিস। সোয়া টুথপেস্টটা ওয়াশরুমে রেখে টাওয়াল ভিজিয়ে নিয়ে আসে। শ্রাবণ দাঁড়িয়ে আছে এখন। সোয়া আস্তে আস্তে যত্ন নিয়ে শ্রাবণের পেট থেকে টুথপেস্ট তুলে দেয়। শ্রাবণ নিজে মলম হাতে নিয়ে সোয়ার হাতে ধরিয়ে দেয়, দাঁতে দাঁত পিষে বলে, পরের বার আর এমন ভুল করলে তোকে কাঁচা চেপে খাবো। সোয়া কিছু না বলে মলম লাগিয়ে দিতে শুরু করে। সামনে দাঁড়িয়ে যখন হাতে লাগানো শুরু করে তখন শ্রাবণ পলক্ষীন তাকিয়ে থাকে সোয়ার মুখের দিকে। সোয়ার মুখটা মলিন হয়ে আছে। ছোট ছোট চুলগুলো সোয়াকে বিরক্ত করছে বারবার। যতবার কানের পেছনে গুঁজে দিচ্ছে ততবার ছিলকে চুলগুলো বেরিয়ে আসছে। সোয়ার মনোযোগ মলম লাগানোতেই। খুব ধীরে ধীরে যত্ন নিয়ে মলম লাগাচ্ছে যেন শ্রাবণের ব্যথা না লাগে। হাতে লাগানো শেষ হতে পায়ের কাছে বসে পায়ে লাগানো শুরু করে। হাতে লাগানো শেষ হতে পায়ের কাছে বসে লাগাতে শুরু করে। মাথা নিচে করতে বারবার চুলগুলো বেরিয়ে যাচ্ছে। চুলের বাঁধন ঢিলে ঢালা হয়ে গেছে, সেই জন্য বারবার বেরিয়ে আসছে। মলম লাগানো শেষ করে উপরের দিকে মুখ তুলে তাকিয়ে দেখে শ্রাবণ তাকিয়ে আছে একভাবে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ মলিন হয়ে আসে। মলম ড্রেসিং টেবিলের উপর রেখে হাত ধুয়ে আসে। চুলগুলো ব্রাশ করে টাইট করে বেঁধে নেয়। এই এলোমেলো খোলা চুলের কারণে একদিন বোকা খেয়েছিল শ্রাবণের কাছে। ওর চুলের উপর মহা বিরক্ত হয়েছিল শ্রাবণ। সেদিন সোয়া রেগে নিজের চুল নিজেই কেটে ফেলতে নিয়েছিল। শ্রাবণ আরেক ধমক খেয়ে কাছে রেখে দিয়েছিল। শ্রাবণ ধমক দিয়ে বলেছিল, একটা চুল কাটলে বা ছোট করলে সোয়াকে কেটে পিস পিস করবে। সোয়া মনে মনে সেদিন শ্রাবণকে অনেকগুলো বোকা দিয়েছিল।
চুলের জন্য রাগ দেখাবে আর কাটতেও দেবে না। লাইট অফ করে শুয়ে পড়ে শ্রাবণের পাশে। ও শুতে শ্রাবণ ওর গায়ের উপর ডান হাত তুলে দেয়। আলতো হাতে শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। এই গেছে অনেকগুলো দিন। শ্রাবণ এখন পুরোপুরি সুস্থ। ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু দাগগুলো এখন স্পষ্ট হয়ে আছে। দাগ মিশতে সময় লাগবে। কলিং বেল বেজে ওঠে। আর শ্রাবণ একে অপরের মুখের দিকে তাকায়। কে আসলো এখন? আবার বেল বেজে উঠতেই শ্রাবণ গালি দিল। দিতে দিতে বিছানা ছেড়ে নেমে দরজা দিকে এগিয়ে যায়। কলিং বেলের শব্দ ওর কাছে অনেক বিরক্ত লাগে। শুধু কলিং বেলের শব্দ নয়, সব ধরনের উচ্চ আওয়াজ ওর বিরক্ত লাগে। দরজা খুলে দেখে দরজার বাইরে স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শ চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অসুস্থ। কেমন আছো ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। শ্রাবণ পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, ভেতরে আসো। অবশ্য ইতস্ত করে ভেতরে প্রবেশ করে। আজকে প্রথম বড় ভাইয়ের ফ্ল্যাটে আসলো। শ্রাবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি অসুস্থ? চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? বলতে বলতে স্পর্শের কপালে হাত রাখে। চমকে ওঠে শ্রাবণ। জ্বরে স্পর্শের গা পুড়ে যাচ্ছে। বিস্ময় নিয়ে বলে, এ তো জ্বর, এখনো স্বাভাবিক আছো কিভাবে? ঠিক আছে আমি। বসো এখানে। বসানোর চেষ্টা করে শ্রাবণ। স্পর্শই দাঁড়িয়ে থাকে। ওর যতই জ্বর হোক শ্রাবণের মতো দিশেহারা হয় না, নিজের কন্ট্রোলেই থাকে। বড় ভাই মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোমাকে দেখতে ইচ্ছে করেছিল, তাই দেখতে এসেছি। চলে যাব এখনই। কোথায় যাবে তুমি? কোথাও যেতে হবে না। ডাক্তার দেখিয়েছো? খেয়েছো? ফেরার পথে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাব। রাতের খাবার খেয়েছো? খাবো। তুমি বসো সোফায়। তখন স্পর্শকে সোফায় বসে হাত ধরে, তুমি বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমি চলে যাব এখনই। কোথাও যাবে না, বসে থাকো এখানেই। রুমে এসে ওয়ালেট পকেটে ভরতে ভরতে শোয়ার দিকে তাকিয়ে বলে, স্পর্শ এসেছে, ও অসুস্থ। আমি ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি, তুই ওকে খেতে দে। ভাই এসেছে? হ্যাঁ, কি হয়েছে ভাইয়ার? জ্বর হয়েছে, যা খেতে দে ওকে। খাবার আছে না? আছে, গরম করতে হবে। সে আমার রুম থেকে বের হয়। ওর পেছন পেছন বের হয় সোহা। সোফার কাছে এগিয়ে এসে স্পর্শকে দেখতে পায়। সোফা হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। ভাইয়া। সোহার গলার স্বর শুনে স্পর্শ চোখ মেলে তাকায়। সোহাকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সোহা আরে কিছু বলে না। স্পর্শ চুপ করে থাকে। নীরবতা ভেঙে সোহাই আবার বলে, বাড়িতে যাওনি আর? ইচ্ছে করে না। শ্রাবণ পেছন ফিরে দাঁড়িয়ে আছে দুজনের দিকে তাকিয়ে। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। সোহা আর কিছু না বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় স্পর্শজনক খাবার রেডি করতে। রাতের খাবার খেয়ে সব ফ্রিজে তুলে রেখেছিল। ঠান্ডা হয়ে গেছে বোধহয় এতক্ষণে। স্পর্শ চোখ বন্ধ করে সোফা হেলান দিয়ে বসে থাকে। আজকে বিকেলে হুট করে জ্বর এসেছে। হোস্টেলেই ছিল। ভালো লাগছিল না, কি করবে সেটাও বুঝতে পারছিল না। হঠাৎ করেই আমার বড় ভাইকে দেখার জন্য ইচ্ছে জাগে, তাই কোনো কিছু না ভেবে ভেতরে চলে এসেছে দেখার জন্য। ফেরার পথে ওষুধ নেবে আর খেয়ে যাবে এমনটাই ভেবেছিল। 15 মিনিট পর শোয়া ডাকতে আসে স্পর্শকে। এসে দেখে স্পর্শ কাত হয়ে গুটি সুরে মেয়ে শুয়ে আছে সোফায়। প্রথম ডাকে সাড়া দেয় না স্পর্শ। ঘুমিয়ে পড়েছে বোধ হয়। শোয়া গলার আওয়াজ একটু বাড়িয়ে ডেকে বলে, ভাইয়া ঘুমিয়ে পড়েছ? উঠো, খেয়ে নাও। স্পর্শ চোখ মিলে তাকায়। ঘুমিয়ে পড়েছিল। উঠে বসতে বসতে বলে, কি হয়েছে? খেয়ে নাও। ভাইয়া কোথায় গেছে? আসেনি এখনো? ওষুধ আনার জন্য গেছে, চলে আসবে এখনই। তুমি খেতে চলো। আমি খাবো না কিছু। খাবার রেডি, তুমি চলো। সুহাস জোরাজুরি শুরু করে স্পর্শকে খাওয়ার জন্য। ওর সঙ্গে না পেরে খাওয়ার জন্য উঠে দাঁড়ায় স্পর্শ। মাথায় একটা চক্কর মারে। কিয়ক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছোঁয়ার পেছন পেছন এসে চেয়ার টেনে বসে। ওর সামনে ডিম দিয়ে ভাজা ব্রেডটার চুপের বাটি এগিয়ে যায় সোহা। স্যুপ থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। স্পর্শ অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে বলে, এসব এখন তুই করলি? মাথা নাড়ে সোহা। স্পর্শ আরও অবাক হয়ে বলে, তুই রান্না করতে পারিস? হ্যাঁ শিখেছি, খাও তুমি। স্পর্শাকে টমেটো সস দিয়ে ব্রেড দুটো খায়। স্যুপ খেতে গিয়ে অনুভব করলো স্যুপটা অনেক ভালো বানিয়েছে সোহা। তুই তো অনেক ভালো স্যুপ বানাস সোহা। ভালো লেগেছে তোমার কাছে?
হ্যাঁ, অনেক ভালো হয়েছে। স্পর্শ আর কথা বাড়িয়ে চুপচাপ খেতে থাকে। সে সকালে একটা নান রুটি খেয়েছিল, সঙ্গে দুটো ডিম। তারপর সারাদিন আর কিছু খায়নি। খিদে পেলেও খাবার ইচ্ছে জাগেনি। শ্রাবণ ফিরে আসে ফ্ল্যাটে। স্পর্শের খাওয়া শেষ হয়নি এখনো। খাওয়া শেষ হওয়ার আগেই অপেক্ষা করে শ্রাবণ। শুয়াকে বলে গিয়ে শুয়ে পড়তে। শুয়া চুপচাপ রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের খাওয়া শেষ হলে শ্রাবণ নিজে একটা একটা করে ওষুধ খুলে ওর হাতে দেয় খাওয়ার জন্য। স্পর্শ কিছুক্ষণ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ওষুধগুলো খায়। শ্রাবণ বাকি ওষুধগুলো প্যাকেটের ভেতরে ভরতে ভরতে বলে, বিশ্রাম নাও, জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর দেরি করবো না ভাইয়া, আমি আসি এখন, তোমাদের বিরক্ত করলাম। যাবে না এখন, আসো আমার সঙ্গে। স্পর্শের হাত ধরে গেস্ট রুমের দিকে নিয়ে আসে শ্রাবণ। ওষুধগুলো বেডসাইড টেবিলের উপর রাখে। রুম থেকে বেরিয়ে এক জগ পানি আর একটা গ্লাস নিয়ে ফিরে আসে রুমে। জগ গ্লাস রেখে বলে, আজকে রাতে থাকো এখানেই, সকালে নাস্তা করে তারপর যেও। রাতে কোনো সমস্যা হলে ডাক দিও আমাকে। কোনো কথা ছাড়াই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে স্পর্শ। ওর কণ্ঠস্বর ভারী হয়ে উঠেছে। জড়ানো গলায় বলে, ভাইয়া তুমি এত কিছু এতদিন দিন কীভাবে সহ্য করছো? আমি তো এই অল্প দিনে পাগল হয়ে যাচ্ছি এভাবে থেকে। আমার কিচ্ছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। স্পর্শের কথা শুনে শ্রাবণ হাসে, অদ্ভুত সেই হাসি। স্পর্শের পিঠে হাত বুলিয়ে বাড়িতে ফিরে যাও, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে, ওরা তোমারই বাবা মা। এভাবে একা একা থেকে কষ্ট পাওয়ার মানেই হয় না। আমি ওই বাড়িতে ফিরে যাব না আর। একা একা থাকা এত সহজ না। একা রয়েছে এখনো 1 মাস পূরণ হয়নি, এখনই এমন কথা বলছো। মনে ভুলেও এমন কোনো কাজ করবে না। এত কষ্ট করে থাকার প্রয়োজন নেই। বাড়িতে ফিরে যাও, তোমার সঙ্গে তো ওরা তোমার অন্যায় করেনি। অনেকক্ষণ ধরে স্পর্শকে বুঝিয়ে সুজিয়ে ঘুমাতে বলে নিজের রুমে চলে আসে। দরজা নক করে বিছানার দিকে তাকিয়ে রেখে শোয়া ঘুমিয়ে গেছে। এই মেয়ে শুতে দেরি কিন্তু ঘুমাতে দেরি হয় না। গায়ের টি শার্ট খুললে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে, শোয়াকে জড়িয়ে ধরে। বদ অভ্যাস হয়ে গেছে শোয়াকে জড়িয়ে ধরে ঘুমানোর। শ্রাবণের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে নড়ে চড়ে ওঠে শোয়া। শ্রাবণের বুকের সঙ্গে মিশে নিশ্চুপ হয়ে যায় আবার। রোজকারের মতো আজকেও শ্রাবণের ঘুম আগে ভেঙেছে। শোর বুকের সঙ্গে লেপ্টে ঘুমিয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খোপা খুলে এলোমেলো হয়ে গেছে। চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। শ্রাবণের হাতের বন্ধন আরও শক্ত করে সোহাকে আরও ভালোভাবে মিশিয়ে নেয় নিজের সঙ্গে। নড়ে চড়ে উঠে সোহা, ঘুম হালকা হয়ে আসে। শ্রাবণের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য শ্রাবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, কি হয়েছে? চমকে ওঠে সোহা। শ্রাবণ জেগে আছে? ও তো ভেবেছিল এখনো ঘুমিয়ে আছে। মিনমিন করে বলে, ছাড়, ওয়াশরুমে যাব। শ্রাবণ ছেড়ে দেয়। সোহা দ্রুত উঠে বিছানা ছেড়ে। শ্রাবণ নিজেও শোয়া থেকে উঠে বসে। এক ঘুমের রাত পার হয়ে গেছে। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের মেইন লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। শ্রাবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে চুল বিরাস করে বেঁধে দেয়। বিছানা গুছিয়ে জানলা খুলে দিয়ে রুম থেকে বের হয়। শ্রাবণ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শ রুমে আসে। স্পর্শকে বিছানায় না দেখে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজা লাগানো দেখে বুঝতে পারে স্পর্শ ওয়াশরুমে রয়েছে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দাঁড়ায়। সোয়া ফ্রিজ থেকে কী যেন বের করেছে। নাস্তায় কী বানাবে? ভয় পেয়ে লাফিয়ে ওঠে সোয়া। মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে এসেছে। ঘুরে দাঁড়িয়ে শ্রাবণকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। শ্রাবণ বিরক্তিতে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। বিরক্তি আর রাগী সুরে বলে, ভয় পাওয়ার মতো কি কিছু বলেছি আমি? মাঝে মধ্যে তো এমন করিস যেন আমি ভূত, তোকে ধরে খেতে এসেছি। এতক্ষণ তো কেউ ছিল না এখানে, তুমি হুট করে এসে কথা বলায় ভয় পেয়ে গেছি। এ তো ভয় কি খেয়ে আসছে? কি যেন বলছিলে? নাস্তায় কী বানাবি? কি খাবে? চুলায় কি একটা ডিম সিদ্ধ দিয়েছি, অন্যটা কফির জন্য পানি। পানি গরম হয়নি? কফি বানিয়ে দে। সব কফিতে বানানোর জন্য মগে পানি ঢালতে ঢালতে বলে, কি খাবে বলে না তো? স্পর্শ কি খাবে ওকে জিজ্ঞেস করে আয়। সোয়া ঘাড় ঘুরে চেয়ারের মুখের দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, তুমি জিজ্ঞেস করে আসো। তুই করে আয়। থাক, করতে হবে না, ভাইয়া তো স্যুপ খেতে পছন্দ করে, স্যুপ বানাই। তুমি স্যুপ খাবে? স্পর্শ কী কী পছন্দ করে তুই জানিস? হ্যাঁ, বাড়িতে যখন ছিলাম তখন তো দেখছি ভাইয়া কী কী খেত আর কী কী খেত না। আমি কী কী পছন্দ করি সেটা কি তুই জানিস? ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা।
কথা বলছিস না কেন? তুমি ডিম সিদ্ধ খেতে পছন্দ করো। শুধু ডিম খেয়ে থাকি আমি? না, গরুর মাংস বেশি পছন্দ করো। আর আর বিরিয়ানি, নান রুটি, ইলিশ মাছ ভাজি আর আর মসুর ডাল, করলা ভাজি, করলার জুস, স্যুপ, নুডলস, চিংড়ি মাছ, আরও অনেক কিছু আছে। হ্যাঁ বল, সবগুলোর নাম বলতে হবে। হ্যাঁ, কি মুসিবত, কুন্দুকে বলতে গেলে স্পর্শের পছন্দের খাবার নাম জানে। কফির মগ এগিয়ে দিয়ে বলে, কফি খাও। তোতলাচ্ছিস কেন এভাবে? চুপ খাবে? শ্রাবণ কফির মগে চুমুক দিয়ে বলে, কথা ঘুরাচ্ছিস কেন? শোয়া কাঁদো কাঁদো ফেস বানিয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে ভয় দেখানোর কি হয়েছে? ও আর স্পর্শ তো ছোটো থেকে একসঙ্গে বড় হয়েছে। শ্রাবণ কি থেকেছে বাড়িতে? একসঙ্গে থাকছেই তো মাত্র 1 মাস পেরিয়ে 1 সপ্তাহ। এর মধ্যে ওর পছন্দের সব খাবারের নাম কিভাবে জানবে? শ্রাবণ কি বলেছে ওকে? স্যুপ বানা, তুমি খাবে? হ্যাঁ। সোয়া চুলা থেকে ডিম নামিয়ে রেখে স্যুপ বানানোর প্রস্তুত নেয়। শ্রাবণ ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খায় আর তাকিয়ে তাকিয়ে ওকে দেখে যায়। সোয়া 3 জনের জন্য টেবিলে নাস্তা সাজায়। শ্রাবণ একটা চেয়ার টেনে বসতে বসতে গলা ছেড়ে স্পর্শের নাম ধরে ডাকে। স্পর্শ রুমের ভিতর থেকে সাড়া দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, নাস্তা করতে আসো। আসছি। স্পর্শ রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলে, বসো। হ্যাঁ। শ্রাবণের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসে স্পর্শ। শ্রাবণের পাশে চেয়ারে বসে শোয়া। খাওয়া শুরু করো। মাথা নাড়িয়ে পানির গ্লাস তুলে নেয় স্পর্শ। পানি পান করে একটা ডিম সিদ্ধ হাতে নেয়। খেতে খেতে মুখ তুলে সামনে বসে থাকা শ্রাবণ আর শোয়ার দিকে তাকায়। দুজনই মাথা নিচু করে খাচ্ছে। দুজনকে পাশাপাশি বেশ মানায়। স্পর্শ এখন একটুই আফসোস হয় হয় না শোয়াকে না পাওয়ার জন্য। ওর চেয়ে শ্রাবণের লাইফের শোয়াকে বেশি প্রয়োজন ছিল। অত্যন্ত ছেঁড়াবার একাকিত্বটা দূর হয়েছে। যেভাবে হোক আর যাই করে হোক, শিখো জীবন কাটতে তো জায়গা দিয়েছে। পরিবার থাকতেও তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখে একা থাকা যে কতটা কষ্টের, সেটা খুব ভালো করে বুঝতে পারছে স্পর্শ। মানে জায়গায় যদি ও থাকতো, এতগুলো বছর সাইভ করতে পারতো না। কবে শেষ হয়ে যেত তার ঠিক নেই। ওর বড় ভাই আসলে একজন অদ্ভুত, কঠিন আর শক্ত হৃদয়ের মানুষ নয় তো এভাবে বেঁচে থাকতে পারতো না। শ্রাবণ মুখ তুলে তাকাতে স্পর্শ বাটির দিকে তাকিয়ে চোখ খাওয়ার মনোযোগী হয়। জীবনে রান্না করে ওকে না দেওয়া বোকাশোকা শোয়াও রান্না শিখে গেছে হাজবেন্ডের জন্য। আনমনি মুচকি হাসে স্পর্শ। শোয়াও ভালো আছে, ওর ভাইও ভালো আছে। সারা জীবন ভালো থাকুক দুজন একে অপরের সঙ্গে। স্পর্শ খাওয়া শেষ করে ওষুধ খেয়ে সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাতে জ্বর নেমে যাওয়ার পর এখনও আর আসেনি। না আসলেই ভালো। সব বেডরুমে চলে গেছে টেবিল গুছিয়ে রেখে। মাদ্রা আন্টি দুদিন আসবেন না, উনি গ্রামের বাড়িতে গেছেন। স্পর্শ, বলো ভাইয়া, হোস্টেলে না থেকে বাড়িতে ফিরে যাও। না ভাইয়া, আমি করো না, আমার বাড়িতে যেতে ইচ্ছে করে না। সিয়াম তো বাড়িতেই আছে, দাদা ভাই আছে, ওদের সঙ্গে থাকবে, কথা বলবে। একা একা ওখানে কেন কষ্ট করে থাকবে? তুমি তো থাকছো। শ্রাবণ মুচকি এসে বলে, আমার অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। বরং এখন বেশি মানুষের সঙ্গে থাকতে পারি না আমি। তোমার তো একা থাকার অভ্যাস নেই। আমি যা বলছি শোনো, হোস্টেল থেকে বাড়িতে শিফট করে যাও। ভাইয়া, বাড়িতে যাও। ওদের চেহারাও দেখতে ইচ্ছে করে না আমার। সবগুলো শয়তানের কারখানা। তুমি ওঝা হয়ে ফিরে যাও শয়তান তাড়ানোর জন্য। স্পর্শ শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকে। বড় ভাইয়ের মুখের উপর বারবার নাও করতে পারছে না। ভাইয়া, না গেলে হয় না? উফ, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করাও কিভাবে? হোস্টেলে যাবে, ব্যাগপত্র করবে, তারপর বাড়িতে চলে যাবে। ভাইয়া, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি মজা করি না। তাহলে করছি না। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে মেন্টাল প্রেশারের কারণে। এভাবে একা একা থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। স্পর্শ চুপ করে থাকে। শ্রাবণ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। স্পর্শের ফর্সা চেহারা মলিন শুকনো, চোখ দুটো গর্তের মতো ঢুকে গেছে, শুকিয়ে গেছে অনেক। এভাবে থাকলে এই ছেলে অল্পদিনই মরবে। রাতে যেই অবস্থায় এসেছিল সেই হিসাবে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। একা একা হোস্টেলে থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে। 10টার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে স্পর্শ। শ্রাবণ তৈরি হচ্ছে বাড়ি বের হওয়ার জন্য। সোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণকে বেরিয়ে যেতে দেখে পিছু ডেকে ওঠে। শ্রাবণ ঘুরে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? আমার একটা জিনিস লাগবে। কি? সোয়া চুপ করে থাকে। শ্রাবণ ধমক দিয়ে বলে,
কথা বলছিস না কেন? কি লাগবে? একটু দাঁড়াও। সোহা ফোন হাতে নিয়ে মেসেজ করে লিখে পাঠায় শ্রাবণের ফোন। মেসেজে লিখে দিয়েছি। শ্রাবণ বিরক্তি নিয়ে সোহার দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে মেসেজ চেক করে। লেখাটা পরে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনটার স্ক্রিনের দিকে। কিসের নাম এটা? এটা কি? ফার্মেসিতে আর শপিং মলে পেয়ে যাবে। শ্রাবণ ভুরুকুসকে তাকিয়ে থেকে গুগলে সার্চ দেয় নামটা লিখে। যখন জানতে পারে সোহা কি নিয়ে আসতে বলছে তখন শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নাক মুখ কুচকে বলে, এই বালছাল আমি নিয়ে আসতে পারবো না। প্লিজ এনে দাও, লাগবে আমার। পারবো না আমি। প্লিজ, পারবো না আমি, সর। উল্টো করে হাঁটা ধরে শ্রাবণ। সোহা দ্রুত এগিয়ে এসে শ্রাবণের হাত টেনে ধরে। শ্রাবণ ঘুরে তাকাতে সোহা শুকনো ঢোক গিলে বলে, এমন করছো কেন? এনে দাও না। পারবো না আমি, অন্য কোনোভাবে চালিয়ে নে। কিভাবে কি করব? প্লিজ এনে দাও। বাড়ি থেকে নিয়ে আসলি না কেন? বলেছিলাম না প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসতে? মনে ছিল না? প্লিজ এনে দাও। তুই চল আমার সঙ্গে। তুই নিয়ে আসবি? আমি? আগে কে এনে দিয়েছে?